ঠিক আছে, আশা করি শোনা যাচ্ছে। তো 24 থেকে 26-এর ঘটনাগুলো আমি চেষ্টা করব যতটুকু পরীক্ষার জন্য লাগে সেটুকু আগে বলার, আর সাথে আপনাদের জানার যদি আগ্রহ থাকে তাহলে আমি আরেকটু ডিটেইলসে যেতে পারি। ঠিক আছে? তো আমরা যখন বিসিএস এর ক্লাস নিই তখন একটু ডিটেইলসে পড়ি, একটু ডেপথে পড়ার চেষ্টা করি, কারণ সেখানে আরেকটু ভিতর থেকে প্রশ্ন আসে। আমি নিজেও মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিয়েছি, মেডিকেল অ্যাডমিশনে অনেক বছর কোচিং করিয়েছি। তো সেখানে দেখা যায় মেডিকেল অ্যাডমিশনের কোশ্চেন একটু সুপারফিশিয়াল বিসিএস এর তুলনায় আরকি। তো সেক্ষেত্রে যেটুকু পরীক্ষার জন্য দরকার সেটুকু আগে আমরা আলোচনা করব। তার সাথে আপনাদের যদি আরো একটু বেশি জানার আগ্রহ থাকে সেগুলো বললে আমি সেগুলোর মধ্যে যাওয়ার চেষ্টা করব। তাহলে আমি প্রথমে ইরান ইস্যু দিয়ে শুরু করছি। আপনাদের জন্য স্লাইড আছে, স্লাইডগুলো আমি পরে দেখাই দেব। আমরা প্রথমে আগে একটু পড়ার চেষ্টা করি। ইরান নিয়ে আসলে এত সংঘাতের কারণ কি, বা ইরান নিয়ে এত ঝামেলা কেন হয়, বা এই সমস্যার সমাধান হচ্ছে না কেন? আমি যদি 1979 সাল থেকে শুরু করি, 1979 সালে ইরানে ইসলামিক বিপ্লব হয়েছিল বা ইসলামিক রেভলিউশন হয়েছিল। তাহলে ইরানে যে ইসলামিক বিপ্লব হলো, এই ইসলামিক বিপ্লবের মাধ্যমে ইরানে সম্পূর্ণ নতুন ধরনের একটা শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হলো। ইরান হয়ে গেল ইসলামিক রিপাবলিক অফ ইরান, বা ইরান ইসলামিক প্রজাতন্ত্র। আপনাদের কাছে একটা প্রশ্ন থাকতে পারে যে পৃথিবীর প্রথম ইসলামিক রিপাবলিক কোনটা, বা ইরান কততম ইসলামিক রিপাবলিক? কারো যদি জানা থাকে তাহলে একটু উত্তরটা করবেন, আমি উত্তরগুলো দেখব। তো 1979 সালে ইরান যখন ইসলামিক রিপাবলিক হলো, তাহলে একটা নতুন ধরনের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হলো। তাহলে এই নতুন ধরনের শাসন ব্যবস্থার আগে আসলে কেমন ধরনের শাসন ব্যবস্থা ছিল একটু জানা দরকার। এর আগ পর্যন্ত শাসন ব্যবস্থায় ছিলেন পাহলবি, রেজা শাহ পাহলবি ছিলেন শাসনে, এবং এই পাহলবি বংশ ছিল, বা পাহলবিদের যে শাসন ছিল সেটা পুরোপুরি ইউএস এর সাথে সমর্থক। তারা খুবই প্রো ইউএসএ এবং ইউএস এর কথা মতো দেশ চালাতো। এই জন্য এই সময়ে ইরানের সাথে ইউএসএ এবং ইসরায়েলের খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। তাহলে এই ইরান কিন্তু একটা সময় ইউএসএ এবং ইসরায়েলের ধরুন 1 নাম্বার বন্ধু বা এক বন্ধু ছিল। কিন্তু যখনই এই যে ইউএসএ পন্থী সরকারকে পতন ঘটায় 1979 সালে ইসলামিক বিপ্লব হলো, ইসলামিক বিপ্লবের মাধ্যমে পুরোপুরি ভিন্ন ধরনের শাসন ব্যবস্থা তৈরি হলো, এবং ইরান হয়ে গেল ইউএস এর 1 নম্বরের শত্রু রাষ্ট্র। তো এইখানটা থেকে আসলে সংঘাতের শুরু। 1979 সালে ইসলামিক বিপ্লবের মাধ্যমে সংঘাতের বা সম্পর্ক অবনতি হওয়ার শুরু হলো। এই ইসলামিক বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন ইরানের মহান নেতা, যাকে তারা সুপ্রিম লিডার বলেন। সুপ্রিম লিডারের নাম ছিল আয়াতুল্লাহ রুহুলুল্লাহ খোমেনি। এই রুহুলুল্লাহ খোমেনি নেতৃত্বে যে ইসলামিক বিপ্লব হলো, সেই ইসলামিক বিপ্লবের মাধ্যমে এখানে ইসলামিক রিপাবলিক প্রতিষ্ঠিত হলো, এবং এখনো পর্যন্ত কিন্তু ইসলামিক রিপাবলিকই আছে। সেই ইসলামিক রিপাবলিক বা বিপ্লবের মহান বিপ্লবী নেতা হলেন রুহুলুল্লাহ খোমেনি। এই রুহুলুল্লাহ খোমেনি প্রায় 10 বছর ক্ষমতায় ছিলেন। 1979 সাল থেকে 1989 সাল পর্যন্ত রুহুলুল্লাহ খোমেনি ক্ষমতায় ছিলেন। তাহলে 1979 থেকে 1989 পর্যন্ত রুহুলুল্লাহ খোমেনি ছিলেন। এরপরে রুহুলুল্লাহ খোমেনি যখন মারা গেলেন, তখন ক্ষমতায় চলে আসলেন আয়াতুল্লাহ আলী খোমেনি। আলী খোমেনি, তাহলে তার নামের মধ্যে আয়াতুল্লাহ আছে, খোমেনি আছে। পার্থক্য হচ্ছে যিনি বিপ্লবের নেতা ছিলেন তিনি হলেন রুহুলুল্লাহ খোমেনি, এবং এরপরে তিনি যখন মারা গেলেন তারপরে যিনি আসলেন তার নাম হলো আয়াতুল্লাহ আলী খোমেনি। তাহলে এই যে খোমেনির যে শাসন বা ইসলামিক রিপাবলিকের শাসন এভাবে চলতে আছে। এরপরে আলী খোমেনি সেই 1989 সাল থেকে শুরু করে এই যে 2026 সালে এখন যে আক্রমণ চলতেছে বা অ্যাটাক চলতেছে, সেই অ্যাটাক পর্যন্ত আলী খোমেনিই ছিলেন সুপ্রিম লিডার, এবং সুপ্রিম লিডারের হাতে ইরানের শাসন ক্ষমতা সবচেয়ে বেশি ক্ষমতা থাকে। তো এই সুপ্রিম লিডার ছিলেন আলী খোমেনি। কিন্তু 26 সালের 28 ফেব্রুয়ারি যে সংঘাত শুরু হলো, সেই সংঘাতে ইউএসএ এবং ইসরায়েল টার্গেট করছিল তাদের যে প্রথম সারির নেতা আছে, তাহলে তাদের সকল প্রথম সারির নেতাকে হত্যা করে ফেলতে হবে। এই টার্গেটে প্রথমেই তারা আলী খোমেনিকে মেরে ফেলে। আলী খোমেনিকে মেরে ফেলে, সাথে তার পরিবারের অনেকজনকেও কিন্তু মেরে ফেলে। তো মেরে ফেলার পরেও আলটিমেটলি সেই ইসলামিক রিপাবলিকের এখনো পতন হয়নি, যেহেতু আলী খোমেনি মারা গেছে। নতুন সুপ্রিম লিডার হিসেবে মোস্তফা খোমেনি শাসন ক্ষমতার শীর্ষে সুপ্রিম লিডার হিসেবে দায়িত্ব নিয়েছেন। তাহলে প্রথমে ছিলেন রুহুলুল্লাহ খোমেনি, 10 বছর পরে আসলেন আলী খোমেনি, আর এই রিসেন্ট অ্যাটাকে যেহেতু আলী খোমেনি মারা গেলেন, তাহলে এখন ক্ষমতায় চলে আসলেন মোস্তফা খোমেনি। তাহলে এই মোস্তফা খোমেনির নেতৃত্বে ইসলামিক রিপাবলিক এখন ইনট্যাক্ট আছে।
আরেকটা বিষয় আমরা জানলাম যে সংঘাতের শুরুটা হলো ইসলামিক রিপাবলিক হওয়ার পর থেকে। এখন মেন বিষয়টা হচ্ছে যে ইরানের প্রতি ইউএসএ বা ইসরায়েলের এত বিদ্বেষের কারণটা কি, বা এক নাম্বার শত্রু ভাবার কারণটা কি? এর কারণটা হচ্ছে যে ইরানের একজন প্রেসিডেন্ট ছিলেন আহমেদিনেজাদ। ইরানের প্রেসিডেন্ট আহমেদিনেজাদ একবার বলছিলেন যে আমরা ইসরায়েলকে বিশ্ব মানচিত্র থেকে মুছে ফেলতে চাই। তাহলে ইসলামিক রিপাবলিক হওয়ার পরে ইরানের একজন প্রেসিডেন্ট আহমেদিনেজাদ বলছিলেন যে আমরা ইসরায়েলকে বিশ্ব মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দিতে চাই, ইরেজ করে দিতে চাই, যে মানচিত্রে ইসরায়েল নাম বলে কিছু থাকবে না। তার মানে ইরানও কিন্তু ইসরায়েলকে এক নম্বর শত্রু হিসেবে দেখে, ইসরায়েলও কিন্তু ইরানকে এক নম্বর শত্রু হিসেবে দেখে। এই জায়গা থেকে তাদের মধ্যে সংঘাতটা অনেক বেশি। এখন এই সংঘাতের জায়গাটা আস্তে আস্তে কিভাবে ঘনীভূত হলো সেটা আমাদের একটু বোঝা দরকার। ইরান সবসময় চিন্তা করতো যেহেতু ইসলামিক রিপাবলিক হয়েছে, তার মানে পশ্চিমা শক্তি বা ইসরায়েল তাকে টিকতে দিবে না। তাহলে টিকে থাকতে হলে তার সামরিক সক্ষমতা বাড়াতে হবে। এজন্য ইরান প্রথম থেকেই কিন্তু তার সামরিক সক্ষমতা বৃদ্ধির জন্য যথেষ্ট মনোযোগী ছিল, এবং ইরানের যথেষ্ট পরিমাণ সামরিক সক্ষমতাও কিন্তু আছে। তো এই সামরিক সক্ষমতাও কিন্তু যথেষ্ট নয়, ইরানে কিন্তু বারবার অ্যাটাক করে ইসরায়েল এবং ইউএসএ মিলে। তো ইরানের একটা ভিতরের প্ল্যান, তাদের সব সময়ের একটা স্ট্র্যাটেজি হলো যে আমরা যদি নিউক্লিয়ার উইপন্স তৈরি করতে পারি তাহলে এটা আমাদের একটা স্থিতিশীলতার জন্য খুব ভালো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তার মানে ইরানের একটা ফ্যান্টাসি বা ইরানের সার্ভাইভালের একটা স্ট্র্যাটেজি হচ্ছে নিউক্লিয়ার উইপন্স তৈরি করতে হবে। যেটা ইরানের জন্য ভালো, সেটা কিন্তু ইসরায়েলের জন্য থ্রেট। ইসরায়েল চিন্তা করে যদি ইরান নিউক্লিয়ার উইপন্স একবার অর্জন করে ফেলে তাহলে কিন্তু ইরানকে যখন তখন অ্যাটাক করা যাবে না, কারণ আপনি জানেন নিউক্লিয়ার উইপন্স থাকা মানে এটা আপনার জন্য অনেক বড় একটা শিল্ড। যেমন ধরুন নর্থ কোরিয়ার যে কিম জং উন আছেন, তাকে কিন্তু পশ্চিমা বিশ্বরা কেউ পছন্দ করে না, তার জাত শত্রু, কিন্তু স্টিল নর্থ কোরিয়াকে কেউ অ্যাটাক করার সাহস পায় না। কেন পায় না? কারণ হচ্ছে নর্থ কোরিয়ার নিউক্লিয়ার উইপন্স আছে। যেহেতু নিউক্লিয়ার উইপন্স আছে, সেক্ষেত্রে কিন্তু অ্যাটাক করার সুযোগ থাকে না। এই নিউক্লিয়ার উইপন্স কিন্তু অনেকগুলো দেশের সার্ভাইভালের জন্য খুব ভালো ভূমিকা পালন করছে। ইন্ডিয়া 1974 সালে যখন নিউক্লিয়ার উইপন্সের অধিকারী হয়ে যায়, ইন্ডিয়া 1974 সালে নিউক্লিয়ার উইপন্সের অধিকারী হয়ে গেছে। যেহেতু তার হাতে নিউক্লিয়ার উইপন্স আছে, তখন পাকিস্তানের জন্য কিন্তু এটা এক্সিস্টেন্সিয়াল থ্রেট, কারণ ইন্ডিয়া পাকিস্তান সবসময় রাইভাল, চিরশত্রু। তো ইন্ডিয়ার হাতে নিউক্লিয়ার উইপন্স আছে, পাকিস্তানের হাতে নাই, তাহলে যে কোনো সংঘাতের শেষ মোমেন্টে যদি নিউক্লিয়ার উইপন্স ব্যবহার করে তাহলে তো পাকিস্তান শেষ। এই জন্য জুলফিকার আলী ভুট্টোর একটা বিখ্যাত উক্তি ছিল যে প্রয়োজনে ঘাস খাবো তবু নিউক্লিয়ার উইপন্স বানাবো। এটার প্রেক্ষিতে 1974 সালের পর থেকে তারা তাদের ইফোর্টটা বাড়ায় এবং 1998 সালে পাকিস্তান কিন্তু নিউক্লিয়ার উইপন্সের অধিকারী হয়ে যায়। তো পাকিস্তান যখন নিউক্লিয়ার উইপন্সের অধিকারী হয়ে গেল, ইন্ডিয়ারও নিউক্লিয়ার আছে, পাকিস্তানেরও পারমাণবিক শক্তি আছে, তখন কিন্তু একটা শক্তি সাম্য বা ব্যালেন্স অফ পাওয়ার কিন্তু ওখানে তৈরি হয়েছিল। আপনারা জানেন ইসরায়েল কখনোই সরাসরি স্বীকার না করলেও সকল অ্যানালিস্ট বলে যে ইসরায়েলের নিউক্লিয়ার উইপন্স আছে। তাহলে ইসরায়েলের নিউক্লিয়ার উইপন্স আছে, কিন্তু ইরানের এখনো পর্যন্ত নিউক্লিয়ার উইপন্স নাই। ইরানকে টিকে থাকতে হলে তার সার্ভাইভালের জন্য নিউক্লিয়ার উইপন্সটা খুবই খুবই দরকার। এই কারণে ইরান নিউক্লিয়ার উইপন্স বানানোর চেষ্টা করে। ইরান যখন এই নিউক্লিয়ার উইপন্স বানানোর চেষ্টা করবে, ইসরায়েলের জন্য এটা ভয়ঙ্কর থ্রেট, ইউএস এর জন্য এটা ভয়ঙ্কর থ্রেট। এজন্য কোনোভাবেই যেন বানাতে না পারে সেটার জন্য তাদের সর্বাত্মক প্রচেষ্টা চলে। এখন আপনি কিভাবে ইরানকে নিউক্লিয়ার উইপন্স থেকে বিরত রাখবেন? এই বিরত রাখার জন্য একটা বিখ্যাত চুক্তি হয়েছিল, যে চুক্তিটা বিসিএস, মেডিকেল, ভার্সিটি সকল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যে চুক্তিটার নাম হলো JCPOA। তার মানে হচ্ছে জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন। জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন, সহজে বললে ইরানস নিউক্লিয়ার ডিল বা ইরানের পারমাণবিক চুক্তি। এই চুক্তিতে এক পক্ষে ছিলেন ইরান, আরেক পক্ষ ছিল সবগুলো শক্তিশালী দেশ, অর্থাৎ P5+1। P5+1 মানে হলো নিরাপত্তা পরিষদের 5টা স্থায়ী সদস্য। নিরাপত্তা পরিষদের 5টা স্থায়ী সদস্য। আমি আশা করি নিরাপত্তা পরিষদের 5টা স্থায়ী সদস্যের নাম আপনারা সবাই জানেন। ইউএসএ, ইংল্যান্ড, ফ্রান্স, চায়না এবং রাশিয়া। এই 5টার সাথে আরো একটা হলো জার্মানি। তাহলে এই যে 6টা বিশ্বের অন্যতম শক্তি, তারা একসাথে মিলে ইরানের সাথে একটা চুক্তি করলো, যে চুক্তিটার নাম হলো JCPOA, জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন। তার মানে হচ্ছে ইরানস নিউক্লিয়ার ডিল, ইরানের পারমাণবিক চুক্তি। সেই চুক্তিতে শর্ত দেয়া হলো ইরানের উপরে যত অর্থনৈতিক নিষেধাজ্ঞা আছে সমস্ত অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে।
সমস্ত অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। কিন্তু এর বিনিময়ে ইরানকে কমিটমেন্ট দিতে হবে যে ইরান কখনোই নিউক্লিয়ার উইপন্স বানাবে না। সেক্ষেত্রে তাদের শর্ত ছিল যে নিউক্লিয়ার উইপন্স বানাতে হলে ইউরেনিয়াম 235 লাগে। এটা আপনারা কেমিস্ট্রিতে খুব ভালো করে জানেন বা ফিজিক্সে পড়েন। তো ইউরেনিয়াম 235 কে এনরিচ করতে হয়, সমৃদ্ধকরণ করতে হয়। যদি পারমাণবিক অস্ত্র বানাতে হয় তাহলে 90% সমৃদ্ধ ইউরেনিয়ামের দরকার হয়। 90%, যদি 90% সমৃদ্ধ ইউরেনিয়াম কারো কাছে থাকে তাহলে ওইটাকে বলা হয় পারমাণবিক অস্ত্র বানানোর মতো ইউরেনিয়াম। তাহলে 90% ইউরেনিয়াম ছাড়া কিন্তু কখনো অস্ত্র বানানো যাবে না। তো এই চুক্তিতে শর্ত ছিল ইরান কোনোভাবে 3.67% বেশি ইউরেনিয়াম সমৃদ্ধ করবে না। ঠিক আছে, যদি এই শর্ত ইরান মেনে নেয় তাহলে ইরানের উপর সমস্ত অর্থনৈতিক যে নিষেধাজ্ঞা ছিল, যে স্যাংশন ছিল, সেই স্যাংশন গুলো প্রত্যাহার করা হবে। তো 2015 সালে বারাক ওবামার সময় এই চুক্তিটা স্বাক্ষরিত হলো যে ঠিক আছে, ইরান নিউক্লিয়ার উইপন্সের দিকে যাবে না, তারা ইউরেনিয়াম সমৃদ্ধ করবে না, 3.67% মধ্যে ইউরেনিয়াম রাখবে। তাহলে 90% যাওয়ার কোনো সম্ভাবনা নাই, তার মানে অস্ত্র বানানোর সম্ভাবনা নাই। সেক্ষেত্রে আমরা ইরানের উপর থেকে যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আছে সেই নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করে নিব। তাহলে এই চুক্তিটা বেশ ভালো একটা চুক্তি ছিল। ঠিক আছে, ইরানও নিউক্লিয়ার উইপন্সের দিকে যাচ্ছে না, কারণ নিউক্লিয়ার উইপন্স এমনিতেই ডেঞ্জারাস, যত ছড়াবে তত বেশি খারাপ। আবার এটার সাথে সাথে ইরান কিন্তু একটা অর্থনৈতিক স্যাংশনে তাদেরকে অর্থনৈতিকভাবে যে পঙ্গু বানানোর চেষ্টা চলতেছিল, সেই জায়গা থেকে তারা একটা রিলিফ পাওয়ার চেষ্টা করতেছে। সমস্যা হলো বারাক ওবামা 2015 সালে যে চুক্তি করে গিয়েছিল, 2018 সালে ডোনাল্ড ট্রাম্প এসেই প্রথমে এই চুক্তি থেকে ইউএসএ কে প্রত্যাহার করে নিয়েছে। তাহলে ট্রাম্প জেসিপিওএ চুক্তি থেকে প্রত্যাহার করে নিল। প্রত্যাহার করার পরে ট্রাম্প ইরানের উপরে আরো ভয়ঙ্কর অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা ইকোনমিক স্যাংশন আরোপ করলো। তাহলে ইউএসএ ইরানের উপরে অর্থনৈতিক নিষেধাজ্ঞার যে তীব্রতা, যে পরিমাণ, সেটা আরো বাড়াই দিল, আরো বেশি, আরো ভয়ঙ্কর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিল। সাথে সাথে ওদের ওই যে ইউরেনিয়াম এনরিচমেন্টের যে একটা সীমা ছিল 3.67%, এর বেশি করা যাবে না, তাহলে ওই সীমাটা উঠে গেল। ওই সীমাটা যেহেতু উঠে গেল, তখন আর ইরানের কোনো বাধা নাই, ইরান তখন পাগলা ঘোড়ার মতো একদম ইউরেনিয়াম সমৃদ্ধ করা শুরু করলো। দেখেন, ওখানে লিমিট ছিল মাত্র 3.67%, সেখান থেকে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে করতে তারা এখন 60% সমৃদ্ধ ইউরেনিয়াম তৈরি করে ফেলছে। 60% সমৃদ্ধ ইউরেনিয়াম, 60% যেহেতু অলরেডি আছে, 90%-এ গেলেই কিন্তু সেটা দিয়ে অস্ত্র বানানো যাবে। এবং 90% সমৃদ্ধ ইউরেনিয়ামকে বলা হয় ফিজাইল ম্যাটেরিয়ালস। এটা ভার্সিটি অ্যাডমিশন টেস্টে মাঝে মাঝে এই প্রশ্নটা আসে, ফিজাইল ম্যাটেরিয়ালস, তার মানে এই ম্যাটেরিয়ালসটা দিয়ে অস্ত্র বানানো যেতে পারে। তাহলে ইরান যেহেতু 60%-এ চলে গেছে, তাহলে যে কোনো সময় 90%-এ চলে যেতে পারে। তার মানে একদম নিউক্লিয়ার উইপন্সের খুবই কাছাকাছি চলে গেছে। আর এইটা তখন ইসরায়েলের জন্য বা ইউএস এর জন্য একটা খুবই বড় থ্রেট, যারা এটা কোনোভাবেই মানবে না। এখন এই যে 60% ইউরেনিয়াম সমৃদ্ধ করে ফেলছে, এখন কিভাবে তাকে প্রতিহত করা যায় যাতে সে 90%-এ যেতে না পারে? তো এইটার জন্যই তারা মূলত এই কাজগুলো করে। এবং এই কাজগুলোর মধ্যে আপনারা জানেন যে 2025 সালের জুন মাসে ইউএসএ এবং ইসরায়েল কিন্তু একবার অ্যাটাক করেছিল। ইউএসএ এবং ইসরায়েল 25 সালের জুন মাসে কিন্তু ইউএসএ এবং ইসরায়েল অ্যাটাক করেছিল, এবং সেই অ্যাটাকটার নাম ছিল অপারেশন মিডনাইট হ্যামার। এই নামটা একটু মনে রাখবেন, অপারেশন মিডনাইট হ্যামার। তো এই অপারেশন মিডনাইট হ্যামারের মাধ্যমে ইউএসএ চাচ্ছিল যে তাদের যে পারমাণবিক স্থাপনা আছে সেগুলোকে একদম ধূলিসাৎ করে দিবে। মিডনাইট হ্যামার, মধ্যরাত্রির হাতুড়ি দিয়ে পিটিয়ে নিউক্লিয়ার যে স্থাপনাগুলো আছে সেই স্থাপনাগুলোকে ধ্বংস করে দিবে। ইরানের নিউক্লিয়ার স্থাপনা আছে 3টা, আপনারা একটু নামগুলো মনে রাখবেন, নাতানজ, ইস্পাহান এবং ফোর্ডো। এই 3টা জায়গায় মূলত তাদের নিউক্লিয়ার স্থাপনা এবং নিউক্লিয়ার এনরিচমেন্ট ক্যাপাবিলিটি। একটা নাতানজ, ইস্পাহান এবং ফোর্ডো, এই 3টা জায়গাতে তাদের এই পারমাণবিক সক্ষমতাগুলো অবস্থিত। নাতানজ, ইস্পাহান এবং ফোর্ডো, এই 3টা জায়গাতে তারা ইউরেনিয়ামগুলোকে সমৃদ্ধ করে। এই 3টা জায়গা দিয়ে তাদের নিউক্লিয়ার ওয়েপন্স তৈরির সম্ভাবনা আছে। তো অপারেশন মিডনাইট হ্যামারের মাধ্যমে এই 3টা জায়গাতেই অ্যাটাক করা হয়, দিয়ে ওই চুল্লিগুলো, ওই স্থাপনাগুলোকে ধ্বংস করার চেষ্টা করা হয়। আপনাদের মাথায় রাখতে হবে যে এই নিউক্লিয়ার স্থাপনাগুলোকে ধ্বংস করা খুবই কঠিন, কারণ এগুলো থাকে পাহাড়ের নিচে।
ভূগর্ভের অনেক অনেক নিচে, এমনকি সমুদ্রের নিচেও থাকে। তো আপনি পাহাড়ের নিচে যদি পারমাণবিক স্থাপনা থাকে সেটাকে ধ্বংস করতে পারবেন না। পুরোপুরি ধ্বংস করা কিন্তু যায় না। যেহেতু পুরোপুরি ধ্বংস করা যায় না, এই জন্য এই অ্যাটাক করে এই স্থাপনাগুলো কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু পুরোটা ক্ষতিগ্রস্ত হয়নি। এবং এখনো চাইলে তারা কিন্তু সেটা আবার এনরিচ করতে পারবে। তার চেয়ে বড় কথা হলো ইউরেনিয়াম সমৃদ্ধ করার প্রযুক্তি বা টেকনোলজি, ইউরেনিয়ামকে সমৃদ্ধ করার প্রযুক্তি বা টেকনোলজি বা এনরিচমেন্ট ক্যাপাবিলিটি যে দেশের আছে, আপনি যদি সমৃদ্ধ করার কৌশলটা আপনার হাতে থাকে, সমৃদ্ধকরণের কৌশল যদি আপনার হাতে থাকে, তাহলে কিন্তু আপনি আবার চাইলেই সমৃদ্ধ করতে পারবেন। যে কোনো সময় আপনি চাইলেই এটা সমৃদ্ধ করতে পারবেন। ঠিক আছে? এই জন্য এই নিউক্লিয়ার ক্যাপাবিলিটিকে কিন্তু পুরোপুরি ধ্বংস করা যায় না। এই কারণে 25 সালে জুন মাসে যখন অ্যাটাক চালালো, 3টা স্থাপনাতে হামলা চালাইছে, কিন্তু তারপরেও কিন্তু 3টা স্থাপনা ধ্বংস হয়নি, হয়তো কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা আবার রিবিল্ড করা সম্ভব। কারণ যে এই সমৃদ্ধকরণের কৌশলটা জানে, যে টেকনোলজিটা জানে, সে আবার সমৃদ্ধকরণ করবে। যে 3% থেকে 60% আসতে পারছে, সে 60% থেকে আবার 90% যেতে পারবে। তাহলে এই পারমাণবিক সক্ষমতা ধ্বংস করার উপায়টা কি? উপায়টা হচ্ছে রেজিম চেঞ্জ। অর্থাৎ ইরানের যে বর্তমান সরকার আছে, সেই সরকারকে পরিবর্তন করতে হবে। সরকারকে পরিবর্তন করে একদম ইউএস এর কথায় উঠবে বসবে, ইউএস এর সুবোধ বালক হিসেবে পরিচিত হবে, এরকম একজনকে ইরানের ক্ষমতায় বসাইতে হবে। একদম ইউএস এর কথায় উঠবে, ইউএস এর কথায় বসবে, এরকম একজনকে ক্ষমতায় বসাই দিতে হবে। ক্ষমতায় বসাই দিলে কি হবে? সেই সরকার এসে ওই যে সমৃদ্ধ ইউরেনিয়াম আছে, আমি যেটা বললাম 60% সমৃদ্ধ ইউরেনিয়াম এখন ইরানের কাছে আছে। কতটুকু আছে? 440 কেজি। 440 কেজি পরিমাণ 60% সমৃদ্ধ ইউরেনিয়াম ইরানের কাছে আছে। তখন ওই যে সুবোধ বালক অথবা ইউএস এর অনুগত শাসক যিনি, তিনি সমস্ত ইউরেনিয়ামটুকু ইউএস এর হাতে তুলে দিবে। ঠিক আছে, যে আমরা ইউরেনিয়ামকে বিসর্জন দিলাম, ইউএস এর হাতে তুলে দিলাম, তাহলে আর নিউক্লিয়ার যে রিস্কটা, সেই রিস্কটা থাকবে না। এইটা ছিল তাদের এবারের আক্রমণের মেইন টার্গেট, যে রেজিম চেঞ্জ করতে হবে, অর্থাৎ আমার পছন্দের সরকারকে নিয়ে আসতে হবে, যে সরকার আমার হাতে খুশি মনে তাদের সমস্ত ইনরিচড ইউরেনিয়াম যেটা আছে, সমৃদ্ধ ইউরেনিয়াম যেটা আছে, সেটা তুলে দিবে। তাহলে তাদের যে নিউক্লিয়ার যে রিস্ক আছে, সেই রিস্ক থেকে আমরা বেঁচে যাব। এইটার প্রেক্ষাপট থেকে 2026 সালের 28 ফেব্রুয়ারি 26 সালে 28 ফেব্রুয়ারি তারা অ্যাটাক চালায়, এবং এবারের যে অপারেশন, সে অপারেশনের নাম হলো অপারেশন এপিক ফিউরি। অপারেশন এপিক ফিউরি। তাহলে অপারেশন এপিক ফিউরির মাধ্যমে তারা এই জন্য রেজিম চেঞ্জের চেষ্টা করে। আলী খমেনিকে মেরে ফেলে, আরো অনেক শীর্ষস্থানের নেতাকে মেরে ফেলে, শীর্ষস্থানীয় জেনারেলকে মেরে ফেলে। মেরে ফেলার পরে তারা চাচ্ছিল যে ওখানে একটা নতুন সরকারকে বসাবে, কিন্তু সেটা কিন্তু সম্ভব হয়নি, কারণ আলী খমেনিকে মেরে ফেলছে, তার ছেলে এসে ক্ষমতায় বসছে। আপনারা জানেন যে সরকার পরিবর্তন করা কিন্তু খুবই কঠিন কাজ। এখন ইরানে আপনি সরকার প্রতিষ্ঠিত করতে হলে আবার ইরানে কি আপনি আফগানিস্তানের মতো যুদ্ধ করবেন কিনা বা ভিয়েতনামের মতো যুদ্ধ করবেন কিনা, ওটা করতে গেলে কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার। সেক্ষেত্রে সেই দিকে যদি না যায়, তাহলে আসলে সরকার পরিবর্তন করা সম্ভব হচ্ছে না তাদের পক্ষে। 2 নম্বর কথা হচ্ছে, ইরানের একটা কৌশলগত খুবই গুরুত্বপূর্ণ প্রণালী আছে, যেটার নাম হচ্ছে হরমুজ প্রণালী। এখান থেকে এবার প্রশ্ন আসতে পারে, একটু খেয়াল রাখবেন। হরমুজ প্রণালী হচ্ছে এই যে পার্সিয়ান গলফ বা পারস্য উপসাগর, যেটা হরমুজ প্রণালী, পারস্য উপসাগর থেকে বের হওয়ার রাস্তা হচ্ছে হরমুজ প্রণালী। আপনারা জানেন বেশিরভাগ তেল ওই পার্সিয়ান উপসাগরে যে দেশগুলো, সেগুলোতে আছে। তাহলে ওই তেলগুলো কিন্তু সব হরমুজ প্রণালী দিয়ে আসতেছে। এখন এই হরমুজ প্রণালী যদি ইরান বন্ধ করে দেয়, তাহলে কিন্তু এই যে তেলের প্রবাহ, এই তেলের প্রবাহের একটা বড় অংশ বন্ধ হয়ে যাচ্ছে। আপনারা জানেন যে তেলের একটুখানি ঘাটতি হলে কি পরিমাণ হাহাকার হয়। এবং এই হরমুজ প্রণালী দিয়ে পুরো পৃথিবীর 20% তেল এবং গ্যাস, পুরো পৃথিবীর 20% তেল এবং গ্যাস পরিবাহিত হয়। তাহলে জাস্ট এই ছোট্ট একটা প্রণালী বন্ধ করে দেওয়ার সাথে সাথে পুরো পৃথিবীর 20% জ্বালানি, 20% তেল এবং গ্যাস ব্লকড হয়ে যাচ্ছে। তাহলে চিন্তা করেন কি পরিমাণ হাহাকার তৈরি হবে ওয়ার্ল্ড ইকোনমিতে। শুধু 20% তেল গ্যাস না, 30% ফার্টিলাইজার, 30% সার আসে এই হরমুজ প্রণালী দিয়ে। তাহলে সার না থাকলে কৃষি উৎপাদন হবে না, খাদ্য সংকট, দুর্ভিক্ষের মতো পরিস্থিতি তৈরি হবে। 10% অ্যালুমিনিয়াম আসে এই হরমুজ প্রণালী দিয়ে। 3টা তথ্যই খুবই গুরুত্বপূর্ণ। এই কারণে হরমুজ প্রণালীকে নিয়ন্ত্রণ করে ওয়ার্ল্ড ইকোনমিকে একদম পঙ্গু করে দেওয়ার সক্ষমতা কিন্তু ইরানের আছে। এই কৌশলগত কারণে আলটিমেটলি আর বেশি দূর ইউএস এর পক্ষে আগানো সম্ভব হচ্ছে না। আমি আর ভিতরে যাচ্ছি না, বিসিএস হইলে হয়তো আরো ডিটেলসে যাইতাম। আপনাদের জন্য আমি আশা করি এইখান থেকে এইটুকু জানলেই হবে। তাহলে আমি ইরান ইস্যু থেকে স্কিপ করে চলে যাচ্ছি। আমি মনে হয় একটু বেশি গভীরে চলে গেছি, কিন্তু আমার ধারণা আপনি যদি একটু ভিতরে কারণগুলো জেনে বুঝে পড়েন, তাহলে বিষয়গুলো আপনার ভালো মনে থাকবে। ঠিক আছে, তাহলে আমি ইরানের ইস্যুটা বলছি। এরপরে আমাদের 24 সালের
আগস্টে আমাদের যে জুলাই আন্দোলন হলো সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটা বিষয়। এখানেও দেখেন আপনাদের আশা করি মেডিকেল অ্যাডমিশন টেস্টে একটু সুপারফিশিয়ালি কোশ্চেন গুলোই হবে, একটু হালকা করে পড়লেও মোটামুটি হয়ে যায়। তবে যে কোনো জিনিস আপনি যদি জাস্ট টানা মুখস্থ করেন কিছুদিন পর টানা ভুলে যাবেন, একটু ভিতরের কারণগুলো একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করলে ওই বিষয়গুলো মাথায় অনেক বেশি স্থায়ী হয় এবং ওই বিষয়গুলোকে আপনি রিয়ালাইজ করতে পারেন। ঠিক আছে, তো এই জন্য আমি একটু ডেপথে পড়ানোর চেষ্টা করতেছি যাতে আপনাদের আবার খুব বেশি প্রেশারও না হয়, যেন আমি মাঝামাঝি মাঝ লাইন দিয়ে যাচ্ছি যাতে একটু বোঝা যায়, আবার সাথে পরীক্ষার পারপাসটা সার্ভ হয়। মানে আমাকে একটু জানতেও হবে, সাথে পরীক্ষাও ভালো করতে হবে, দুইটাই যাতে আমাদের মাথায় থাকে। তাহলে 24 সালের আগস্টে যে আমাদের এখানে গণঅভ্যুত্থান হলো বা বিপ্লব হলো, সেটা নিয়ে আমাদের কিছু প্রশ্ন করতে হয়। এখন প্রথম কথা হচ্ছে এটা গণঅভ্যুত্থান নাকি বিপ্লব, এটা আপনাদের পরীক্ষায় কোনোদিনই আসবে না, কিন্তু আপনাদের অন্তত একটু জানা উচিত যে আসলে এটা গণঅভ্যুত্থান নাকি বিপ্লব, বা আসলে এই দুইটার মধ্যে পার্থক্য কি। সারাদিন দেখবেন এটা নিয়ে ডিবেট হচ্ছে, আসলে বিষয় দুইটা আসলে কি। গণ অভ্যুত্থান, অভ্যুত্থান মানে জাগরণ, মানুষগুলো যখন একসাথে জেগে উঠবে সেটাই গণ অভ্যুত্থান। যে কোনো স্বৈর শাসকের বিরুদ্ধে, যে কোনো স্বৈর শাসকের বিরুদ্ধে বা সরকারের যে কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে সমস্ত জনগণ যখন একসাথে জেগে ওঠে, জেগে ওঠে, এটাকে বলে গণ অভ্যুত্থান। অভ্যুত্থানের একটা সুন্দর শব্দ আছে ইন্তিফাদা। আপনি যখন প্যালেস্টাইন পড়তে যাবেন তখন দেখবেন ইন্তিফাদা, আরবি শব্দ ইন্তিফাদা মানেও জাগরণ বা গণ অভ্যুত্থান। ঠিক আছে, মানে গণ অভ্যুত্থান মানে জেগে উঠবে, কে জেগে উঠবে, জনগণ জেগে উঠবে। ঠিক আছে, যেটা আরবি শব্দ হলো ইন্তিফাদা। যখন আপনি ইসরায়েল প্যালেস্টাইন পড়তে যাবেন বা প্যালেস্টাইন রাষ্ট্রের ইতিহাস পড়তে যাবেন তখন দেখবেন ইন্তিফাদা, প্রথম ইন্তিফাদা, দ্বিতীয় ইন্তিফাদা, তৃতীয় ইন্তিফাদা, এগুলো আসবে। তাহলে ইন্তিফাদা মানে হলো জনগণ। ঠিক আছে, এখন এই যে গণ অভ্যুত্থান হচ্ছে, জনগণ একসাথে জেগে উঠতে, জনগণ কেন জেগে উঠতেছে? কোনো স্বৈর শাসকের বিরুদ্ধে জেগে উঠতে পারে, কোনো স্বৈর শাসকের বিরুদ্ধে জেগে উঠতে পারে, অথবা জনগণ সরকারের যে কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে জেগে উঠতে পারে। যেমন নেপালে দেখেন সবাই একসাথে জেগে উঠলো, বিশেষ করে জেনারেশন জেড বা জেনজি, আপনাদের জেনারেশন যারা, তারা একসাথে জেগে উঠে নেপালের সরকারকে টপল করে ফেললো, নেপালের সরকারকে পতন ঘটায় ফেললো। তাহলে এই যে সমস্ত মানুষ কোন একটা উদ্দেশ্যে একসাথে জেগে উঠে একসাথে আন্দোলন করলে সেটা গণ অভ্যুত্থান। বাংলাদেশের আগে গণ অভ্যুত্থান হয়েছে না? অবশ্যই হয়েছে। বাংলাদেশে 1990 সালে একটা বিখ্যাত গণ অভ্যুত্থান হয়েছিল। এই 90 সালের অনভ্যুত্থানের মাধ্যমে 90 সালের 6 ডিসেম্বর ওই সময়ের যিনি সামরিক শাসক ছিলেন হুসাইন মোহাম্মদ এরশাদের পতন হয়েছে। তার মানে বাংলাদেশে আগেও কিন্তু গণ অভ্যুত্থান হয়েছে, 90 গণ অভ্যুত্থান হয়েছে। এর আগে কখন গণ অভ্যুত্থান হয়েছে? 1969 সালে গণ অভ্যুত্থান হয়েছে, যে গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ মুজিবকে কারাগার থেকে মুক্তি করা হয়েছে। 1969 সালে গণ অভ্যুত্থান হয়েছে। 1990 সালে গণ অভ্যুত্থান হয়েছে, 1949 সালে গণ অভ্যুত্থান হয়েছে, 1952 সালে একটা গণ অভ্যুত্থান হয়েছে কিসের দাবিতে? ভাষার দাবিতে, যে আমাদের ভাষাগুলোকে যাতে অবনমিত না করা হয় সেটার প্রেক্ষিতে একটা অভ্যুত্থান হয়েছে। তাহলে গণ অভ্যুত্থান হচ্ছে কোনো স্বৈর শাসকের বিরুদ্ধে বা সরকারের কোনো অপ্রেসিভ, দমনমূলক, নিপীড়নমূলক সিদ্ধান্তের বিরুদ্ধে যখন সমস্ত জনগণ একসাথে জেগে ওঠে, জনগণের যখন জাগরণ হয়, সেটা হলো গণ অভ্যুত্থান, জাগরণ, ইন্তিফাদা। ঠিক আছে, তাহলে এইটা হলো গণ অভ্যুত্থান। বিপ্লবের টার্মটা আরেকটু বড় এবং আরেকটু স্পেসিফিক। বিপ্লব মানে হলো রিভলিউশন, বিপ্লব বা রিভলিউশন। বিপ্লবটা আমরা কখন বলবো, এটা কি স্পেসিফিক টার্ম আছে? ওই সময় না হলে আমরা কিন্তু সেটাকে বিপ্লব বলতে পারবো না, ওই ক্রাইটেরিয়া গুলো ফিল আপ না করলে আমরা সেটাকে বিপ্লব বলতে পারবো না। আপনারা জানেন সমাজে বিভিন্ন ক্লাস আছে, সমাজে বিভিন্ন ক্লাস বা শ্রেণী থাকে, সমাজে বিভিন্ন ক্লাস থাকে বা শ্রেণী থাকে। যেমন একজন ফকিন্নি ক্লাস, একজন অভিজাত ক্লাস, একজন উপরের ক্লাস, নিচের ক্লাস, এই এরকম বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের ক্লাস থাকে। তো এতগুলো ক্লাস থাকলেও সমাজে সবসময় দুইটা প্রধান ক্লাস বা দুইটা প্রধান শ্রেণী থাকে, দুইটা প্রধান ক্লাস বা দুইটা প্রধান শ্রেণী থাকে। যেমন দাস সমাজ ব্যবস্থা যখন ছিল তখন দুইটা প্রধান শ্রেণী হলো, একটা হলো দাস আর একটা হলো মালিক। তাহলে একটা দাস আর একটা হলো মালিক, এই দুইটা প্রধান শ্রেণী ছিল দাস সমাজ ব্যবস্থার সময়, বা কৃতদাস প্রথা যখন ছিল তখন এই দুইটা শ্রেণী। তখন ক্ষমতা কিন্তু ছিল মালিক শ্রেণীর হাতে, আর বঞ্চিত ছিল, নিপীড়িত ছিল হচ্ছে দাস শ্রেণী। তাহলে ক্ষমতা ছিল মালিক শ্রেণীর হাতে। এখন দাসরা যখন বিদ্রোহ করে মালিক শ্রেণীর হাত থেকে ক্ষমতা কেড়ে নিল, নিয়ে কৃতদাসরা ক্ষমতা দখল করলো, তখন আপনি সেটাকে বলতে পারবেন বিপ্লব। তার মানে বিপ্লব মানে হচ্ছে সমাজের একটা নির্দিষ্ট ক্লাস যখন ক্ষমতায় আছে, যে ক্লাসটা, সেই ক্লাসটাকে অপসারিত করে রাষ্ট্র ক্ষমতা দখল করে, তখন সেটাকে বলা বিপ্লব বা রিভলিউশন। প্রত্যেকটা বিপ্লব এরকম ঘটনা ঘটছে। যেমন আপনারা জানেন 1789 সালে ফরাসি বিপ্লব হয়েছে। 1789 সালে ফরাসি বিপ্লব বা ফ্রেঞ্চ রেভলিউশন,
ফ্রান্সের বিপ্লব হয়েছে 1789 সালে, এটা পরীক্ষায় আসে। ফ্রান্স বিপ্লব, ফরাসি বিপ্লব বা ফ্রেঞ্চ রেভলিউশন এটা হয়েছে 1789 সালে। তাহলে বিপ্লব হতে হলে একটা নির্দিষ্ট শ্রেণী বা ক্লাস অপর একটা ক্লাস বা শ্রেণীর কাছ থেকে ক্ষমতাটাকে কেড়ে নিতে হবে। যদি এভাবে কেড়ে নেয় তবেই সেটাকে আমরা বিপ্লব বলতে পারি। যেমন ধরো 1917 সালে রাশিয়ান বিপ্লব হয়েছে। 1917 সালে রাশিয়ান বিপ্লব হয়েছে। আপনারা এটাও মুখস্থ করবেন, দেখবেন যে পরীক্ষায় আসে 1917 সালে রাশিয়ান বিপ্লব হয়েছে। রাশিয়ান বিপ্লব মানে রাশিয়াতে বিপ্লব হয়েছে 1917 সালে। সেই বিপ্লবে কি হয়েছিল? সেই বিপ্লবে শ্রমিক শ্রেণী, যারা শ্রমিক, এই শ্রমিক শ্রেণী যারা পুঁজিপতি, পুঁজিপতি মানে ব্যবসায়ী বা মালিক, এই যে পুঁজিপতি শ্রেণী, এই পুঁজিপতি শ্রেণীর কাছ থেকে শ্রমিক শ্রেণী ক্ষমতা দখল করে নিয়েছিল। তখন ওখানে শ্রমিক শ্রেণী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল। তাহলে এই যে শ্রমিক শ্রেণী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলো, তার মানে একটা ক্লাসকে সরা আরেকটা ক্লাস সেখানে চলে আসলো, তখন সেটা ছিল রাশিয়ান বিপ্লব। আমি আর ভিতরে যাচ্ছি না, শুধু এটা মনে রাখবেন, একটা নির্দিষ্ট ক্লাস যখন আরেকটা ক্লাসকে সরায় ক্ষমতা দখল করে তখনই সেটা বিপ্লব। যেমন ফরাসি বিপ্লব, রাশিয়ান বিপ্লব, আরো অনেক বিপ্লব আছে, আমি এগুলোর মধ্যে আর যাব না। তাহলে বাংলাদেশে একটা গণ অভ্যুত্থান নাকি বিপ্লব? দেখেন বাংলাদেশে কিন্তু কোনো নির্দিষ্ট শ্রেণী যে ক্ষমতা দখল করেনি। এখানে রিক্সা চালক থেকে শুরু করে প্রাইভেট ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, মেডিকেল সবাই একসাথে অংশ নিয়েছে। তার মানে এখানে সমস্ত ক্লাস একসাথে ছিল এবং সবাই একসাথে মিলে জেগে উঠেছে। তার মানে এটা একটা গণ অভ্যুত্থান বা জাগরণ বা এটা ইন্তিফাদা। এটা কিন্তু এটা এটা কিন্তু বিপ্লব না। তাহলে এটা হচ্ছে গণ অভ্যুত্থান বলাটাই বেশি প্রাসঙ্গিক হয়। এখন এই যে গণ অভ্যুত্থানটা হলো, গণ অভ্যুত্থানটা কিভাবে শুরু হলো? একটা কোটা আন্দোলনকে কেন্দ্র করে গড়ে উঠলো। 16 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গঠিত হলো। সরি, এটা 1 জুলাই, সম্ভবত 1 জুলাই, আপনারা একটু স্লাইড থেকে শিওর হয়ে নেবেন। 1 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গঠিত হলো। তাহলে কোটার প্রেক্ষিতে, কোটা সংস্কারের জন্য, কোটা যাতে সংস্কার করা হয়, সেই সংস্কারের প্রেক্ষিতে 1 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তৈরি হলো। এখন এই যে আমরা কোটার কথা বলি, সেই কোটার আসলে বেসিসটা কি? আমরা কেন কোটার বিরুদ্ধে বা কেন সমতার কথা বলি, এই বিষয়টা কিন্তু আপনার একটু বোঝার দরকার আছে। সংবিধানের 29 নম্বর অনুচ্ছেদ যদি আপনি পড়েন, সংবিধানের 29 নম্বর অনুচ্ছেদে বলা আছে প্রজাতন্ত্রে চাকরি লাভের ক্ষেত্রে সুযোগের সমতা থাকবে। চাকরি লাভের ক্ষেত্রে সুযোগের সমতা থাকবে। তাহলে প্রজাতন্ত্রের চাকরি লাভের ক্ষেত্রে সুযোগের সমতা থাকবে, প্রত্যেকে সমান পরিমাণ সুযোগ পাবে। এটা সংবিধানের 29 নম্বর অনুচ্ছেদের কথা, যে প্রত্যেকের জন্য সমান সমান সুযোগ থাকবে। একজনকে যদি কোটা দেওয়া হয় তাহলে তাকে বিশেষ অধিকার দেওয়া হচ্ছে এবং সে অধিকার থেকে অন্যরা বঞ্চিত হচ্ছে, একটা বৈষম্য হচ্ছে। এজন্য কোটার প্রতি যারা চাকরি প্রত্যাশী, বিসিএস দিচ্ছে বা মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিচ্ছে, তাদের একটা ক্ষোভ, বিদ্বেষ ছিল, এটার প্রতি একটা বিতৃষ্ণা কিন্তু আগের থেকেই ছিল। তাহলে 29 নম্বর অনুচ্ছেদে বলছে প্রত্যেকের জন্য সুযোগের সমতা থাকবে। আবার 29 অনুচ্ছেদের ভিতরে এটাও লেখা আছে যারা অনগ্রসর, যারা অনগ্রসর আছে তাদের জন্য বিশেষ সুবিধা দেওয়া যাবে। তাহলে যদি অনগ্রসর কেউ হয়, সেই অনগ্রসরদেরকে বিশেষ সুবিধা দেওয়া যাবে, শুধুমাত্র অনগ্রসররাই পাবে। ঠিক আছে? তাহলে নরমালি নিয়মটা হলো প্রত্যেকের জন্য চাকরির ক্ষেত্রে সুযোগের সমতা থাকবে, এটা হলো নিয়ম। আর ব্যতিক্রমটা কি? যারা অনগ্রসর, যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী, তাদেরকে একটা বিশেষ সুবিধা দেওয়া যাবে। এই বিশেষ যে সুবিধা দেওয়া যাবে সেটা হলো কোটা। কোথায় আছে এটা? সংবিধানের 29 নম্বর অনুচ্ছেদে আছে। তাহলে কোটার পরিমাণ যদি খুব বেশি হয় বা সকলে গণহারে কোটা পাচ্ছে, অনগ্রসর না হয়েও কোটা পাচ্ছে, প্রিভিলেজড গ্রুপ তারাও কোটা পাচ্ছে, তখন কিন্তু সাধারণ শিক্ষার্থীরা বঞ্চিত হয়। এই বঞ্চিতের ক্ষোভ থেকে মূলত এই অভ্যুত্থানের পটভূমি তৈরি হয় এবং সেই পটভূমি থেকে আলটিমেটলি এই পরিণতির দিকে আগায়। তাহলে এই কোটা বিরুদ্ধে 1 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তৈরি হলো। এরপরে আস্তে আস্তে আন্দোলন দানা বাঁধতে থাকে, আর অনেকগুলো আছে। এর মধ্যে ইম্পর্টেন্ট তারিখ 1 জুলাই। 16 জুলাই প্রথম আবু সাইদ মারা যায়, এটাকে আবু সাইদ দিবসও বলা হয়। তাহলে 16 জুলাই আবু সাইদ মারা গেলেন, যাকে আমরা বলতে পারি যে জুলাই আন্দোলনের প্রথম শহীদ। তাহলে জুলাই আন্দোলনের প্রথম শহীদ হিসেবে আবু সাইদের নামটা গুরুত্বপূর্ণ। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন, এইটুকু মনে রাখলেই হবে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিষয়ের শিক্ষার্থী ছিলেন তিনি। তাহলে আবু সাইদ প্রথম শহীদ,
তিনি মারা গেলেন 16 জুলাই, এজন্য এটাকে আবু সাইদ দিবসও বলা হয়। এবং তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন। ঠিক আছে, ইংরেজি বিভাগে তিনি পড়াশোনা করতেন। তিনি এই বিপ্লবের জন্য তিনি প্রথম জীবন দিলেন। এবং আবু সাইদের যে সাহসিক জীবন দেওয়া, সেটাকে ওই যে একটা গ্রাফিতির মাধ্যমে, একটা চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয়েছিল, চির উন্নত মমশির। এটা একটু মনে রাখবেন, আবু সাইদের স্মরণে যে চিত্রকর্ম চির উন্নত মমশির, এইটার স্থপতি হলেন শহীদ কবির। তাহলে আবু সাইদের স্মরণে উন্নত মমশির নামে যে চিত্রকর্মটা আছে, সেই চিত্রকর্মের যিনি চিত্রক বা যিনি এই চিত্রটা আঁকিয়েছেন, তিনি হলেন শহীদ কবির। এবং প্রথম শহীদ হলেন আবু সাইদ, এবং সেই হিসেবে 16 জুলাইকে আবু সাইদ দিবস বলা হয়। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন। ঠিক আছে, এরপরে আস্তে আস্তে শহীদের সংখ্যা বাড়তে থাকে। 18 জুলাই মারা যায় মীর মুগ্ধ, মাহফুজুর রহমান মুগ্ধ মারা যায়। তিনিও খুব বেশি হাইলাইটেড ছিলেন, এই জন্য এই তারিখটাও একটু গুরুত্বপূর্ণ যে 18 জুলাই মীর মুগ্ধ মারা গেলেন। 18 জুলাই মীর মুগ্ধ মারা গেলেন। তাহলে 16 জুলাই আবু সাইদ, 18 জুলাই মীর মুগ্ধ। মীর মুগ্ধ হলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস, এই ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন। তাহলে আবু সাইদ হলো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আর মীর মুগ্ধ হলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এর শিক্ষার্থী ছিলেন। তার মানে দেখেন, এখানে সরকারি বেসরকারি সকলেরই কিন্তু সম্পৃক্ততা ছিল। তাহলে আবু সাইদ মারা গেলেন 16 জুলাই, মীর মুগ্ধ মারা গেলেন 18 জুলাই। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এর শিক্ষার্থী ছিলেন। এরপরে ঘটনার ঘন ঘটায় আস্তে আস্তে, বাকিগুলো আমার মনে হয় খুব বেশি দরকার নাই। 3 আগস্টের বিষয়টা মনে রাখবেন। 3 আগস্টে শহীদ মিনারে প্রথম এক দফার ঘোষণা দেওয়া হয়। তাহলে এই জুলাই অভ্যুত্থানের ক্ষেত্রে এক দফা, সরকার পতনের যে এক দফা, সেই এক দফার ঘোষণা দেওয়া হয় 3 আগস্ট। এটা দেওয়া হয় শহীদ মিনারে, এবং ঘোষণাটা দিয়েছিলেন ওই সময় নাহিদ ইসলাম, বর্তমানে যিনি এনসিপির সভাপতি নাহিদ ইসলাম এই এক দফার ঘোষণা দিয়েছিলেন শহীদ মিনারে দাঁড়িয়ে। এবং তখন থেকেই মূলত সরকার পতনের আন্দোলন আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এর আগ পর্যন্ত কিন্তু সরকার পতনের আনুষ্ঠানিক কোনো ঘোষণা তারা দেয়নি। তাহলে এক দফার ঘোষণাটা আসছে 3 জুলাই, এবং ঘোষণাটা কে দিয়েছে? এনসিপির যিনি প্রধান বর্তমানে নাহিদ ইসলাম এই ঘোষণাটা দিয়েছে। শহীদ মিনারে দাঁড়িয়ে এই ঘোষণাটা নাহিদ ইসলাম দিয়েছে। এরপরে 4 আগস্টে বলা হয় যে লং মার্চ টু ঢাকা, মানে ঢাকায় লং মার্চ করে রাষ্ট্র ক্ষমতা দখল করতে হবে। এই লং মার্চ টু ঢাকার ডেটটা 4 আগস্টে ফিক্স করে বলা হয় যে আগামীকাল লং মার্চ টু ঢাকা। তাহলে লং মার্চ টু ঢাকা আগামীকাল, এটা বলা হয়েছে 4 আগস্টে। 4 আগস্টে বলা হলো যে আগামীকালই লং মার্চ, আপনার আগামীকালই ঢাকায় চলে আসেন, দিয়ে সরকারকে পতন করান, রাষ্ট্র ক্ষমতা দখল করেন। এইটার ঘোষণা দেওয়া হয়েছে 3 আগস্টের পরে 4 আগস্টে এসে, যে আগামীকাল, তার মানে 5 আগস্টে আসতে হবে। ঠিক আছে, তাহলে 3 আগস্টে এক দফার ঘোষণা দেওয়া হয়েছে যে সরকার পতন তারা করবে। ঘোষণাটা দিয়েছে নাহিদ ইসলাম। 4 আগস্টে এসে দেওয়া হয়েছে যে আগামীকাল লং মার্চ টু ঢাকা, আগামীকাল সবাই ঢাকায় আসেন, ঢাকায় এসে সরকারের কাছ থেকে ক্ষমতা কেড়ে নেন, সরকারের পতন ঘটান, রাষ্ট্র ক্ষমতা দখল করেন। এটার প্রেক্ষিতে তাহলে 4 আগস্ট লং মার্চ টু ঢাকার ঘোষণা দেওয়া হয়েছে, কিন্তু লং মার্চটা হয়েছে মূলত 5 আগস্টে। তো 5 আগস্টে যখন সবাই ঢাকা দখল করে নিল, গণভবনের দিকে যাত্রা শুরু করলো, তখন আলটিমেটলি সরকার পদত্যাগ করে দেশ ছেড়ে ইন্ডিয়াতে চলে গেলেন। তাহলে 5 আগস্টে ক্ষমতার পট পরিবর্তন হলো, বা গণঅভ্যুত্থানটাকে সফল হলো, এটা আপনি বলতে পারেন। তাহলে এখানে অনেকগুলো তারিখ আছে, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ তারিখগুলো আমি লেখার চেষ্টা করছি। প্রথমত 1 জুলাই হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তৈরি হলো। 16 জুলাই আবু সাইদ মারা গেছে, 18 জুলাই মীর মুগ্ধ মারা গেছে, 3 আগস্টে পয়লা এক দফা দেওয়া হয়েছে, 4 আগস্টে লং মার্চ ঢাকার ঘোষণা দেওয়া হয়েছে, এবং লং মার্চটা হয়েছে হলো 5 আগস্টে। এইটুকু মনে রাখলেই হবে। এরপরে যখন সরকার প্রধান নাই, মন্ত্রিসভা নাই, সংসদকে ভেঙে দেওয়া হলো, তাহলে দেশ কিভাবে চলবে? দেশ চলার জন্য তো কিছু একটা গঠন করতে হবে। তখন একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হলো।
অন্তর্বর্তীকালীন সরকার কিসের বেসিসে গঠন করা হলো? অন্তর্বর্তীকালীন সরকার তো আর নির্বাচিত হয়নি, তাহলে এই সরকারটা কিভাবে গঠন করা হলো? এই যে রাজনৈতিক একটা শূন্যতা তৈরি হলো, সরকার নাই, মন্ত্রিসভা নাই, সংসদ নাই, কিছু নাই, তাহলে দেশ চলবে কিভাবে? তাহলে ওই সময় দেশ চালানোর জন্য একটা সরকারের দরকার ছিল, সেটা হলো অন্তর্বর্তীকালীন সরকার। তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার কোন আইনে তৈরি করা হলো, এটা একটা প্রশ্ন। কোন আইনে, বা অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতাটা আসলে কি, এরকম যদি প্রশ্ন করেন বা এরকম যদি আপনি জানতে চান আসলে কি, এইটার মেন কথাটা হলো সংবিধানের 106 নম্বর অনুচ্ছেদে আছে, 106 নম্বর অনুচ্ছেদে আছে, যখন খুবই জনগুরুত্বপূর্ণ কোনো বিষয়ে প্রেসিডেন্ট চাইলে সুপ্রিম কোর্টের কাছে পরামর্শ নিতে পারে যে এই অবস্থাতে কি করা যায়। তাহলে 106 এরকম একটা বিধান আছে, যদি জনগুরুত্বপূর্ণ কোনো বিষয় হয়, জরুরি কোনো বিষয় হয়, সেই মুহূর্তে প্রেসিডেন্ট সুপ্রিম কোর্টের কাছে পরামর্শ চাইতে পারে যে এই অবস্থায় কি করা যায়। তো তখন সুপ্রিম কোর্ট 106 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী একটা পরামর্শ দিয়েছে যে এরকম পরিস্থিতিতে একটা সরকার গঠন করা যাবে, যে সরকার নির্বাচন করে পরবর্তীতে নির্বাচিত রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা অর্পণ করবেন। তাহলে এটা কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী? 106 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী। তাহলে 106 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এইভাবে করে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। তাহলে যদি প্রশ্ন আসে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ক্ষেত্রে কত নাম্বার অনুচ্ছেদকে ব্যবহার করা হয়েছিল, উত্তর হলো 106 নাম্বার অনুচ্ছেদ, সংবিধানের 106 নাম্বার অনুচ্ছেদ। এটা একটু মনে রাখার চেষ্টা করবেন। এর আগে আমি একটা সংবিধান অনুচ্ছেদ বলছিলাম, সেটা হলো 29 নাম্বার অনুচ্ছেদ, যেখানে বলছে প্রজাতন্ত্রের চাকরি পাওয়ার ক্ষেত্রে, জব পাওয়ার ক্ষেত্রে বা পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে সকলের সুযোগের সমতা থাকবে। তো সেই প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পরে তারা অনেকগুলো সংস্কার কমিশন গঠন করলো। সংস্কার কমিশন গঠন করার পর জুলাই ঘোষণা, জুলাই সনদ, এগুলো নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে নির্বাচন হলো। জুলাই ঘোষণা এবং জুলাই সনদের ক্ষেত্রে আপনাকে যে জিনিসটা মেইনলি জানতে হবে সেটা হলো দুইটার মধ্যে পার্থক্যটা আসলে কি। একটা হলো জুলাই ঘোষণা, আর একটা হলো জুলাই সনদ। এগুলোর মধ্যে অনেক হিজিবিজি বিষয় আছে, এগুলো আমার মনে হয় মেডিকেল অ্যাডমিশন কোচিং এর জন্য খুব বেশি লাগবে না। আমি যেটুকু মেইনলি লাগবে সেটা বলে দিচ্ছি। দেখেন, জুলাই ঘোষণাটা কি আর জুলাই সনদটা কি। দেখেন, জুলাই আন্দোলনে কিন্তু অনেকে প্রাণ দিয়েছে, অনেকে আহত হয়েছে, অনেকে জুলাই শহীদ আছে, অনেকে জুলাই যোদ্ধা আছে। তো আপনি একটা সরকারকে যখন ক্ষমতা থেকে সরালেন, তাহলে আপনাকে কিন্তু ওখানে আন্দোলন করতে হয়েছে, এবং এটা কিন্তু একটা সশস্ত্র আন্দোলন হয়েছে, তাই না? এখানে কিন্তু অনেক জায়গায় সংঘর্ষ হয়েছে, ভায়োলেন্স হয়েছে। তো এই যে যারা জুলাই যোদ্ধা ছিল, এই জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে পরবর্তীতে যাতে কোনো সরকার এসে ফাঁসি না দিতে পারে বা শাস্তি না দিতে পারে, তাহলে তাদের তো একটা সুরক্ষার বিষয় আছে, তাই না? তাহলে জুলাই যোদ্ধা যারা বা জুলাই শহীদ যারা আছে, তাদেরকে যে সম্মান দিতে হবে এবং তাদেরকে একটা আইনি সুরক্ষা দিতে হবে, যাতে কোনো সময় কোনো সরকার এসে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন না নিতে পারে, এটার জন্য দেওয়া হয়েছিল জুলাই ঘোষণা। তাহলে জুলাই ঘোষণাটা কেন দেওয়া হয়েছে? জুলাইকে সম্মান দেওয়ার জন্য, জুলাই শহীদদেরকে স্বীকৃতি দেওয়ার জন্য, এবং জুলাই যোদ্ধা যারা আছে তাদেরকে একটা সুরক্ষা দেওয়ার জন্য, যাতে ভবিষ্যতের কোনো সরকার তাদেরকে শাস্তি দিতে না পারে। এটা হলো জুলাই ঘোষণা। আর জুলাই সনদ হচ্ছে যে আমাদের যে বর্তমানে রাষ্ট্র কাঠামো, আপনি জানেন যে রাষ্ট্র চালায় হলো সরকার। সরকারের 3টা অঙ্গ আছে, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ। এই 3টা বিভাগের মধ্যে সম্পর্কটা কেমন হয়, সম্পর্কটা কেমন হলে ভালো হয়, সরকার কিভাবে স্বৈরতান্ত্রিক হয়ে যাচ্ছে, স্বৈরতান্ত্রিক যাতে না হতে পারে, এই জন্য রাষ্ট্র কাঠামোটাকে কিভাবে সংস্কার করে মেরামত করে আরো ভালো গণতন্ত্র করা যায় কিনা, আরো কার্যকারী গণতন্ত্র করা যায় কিনা, যেখানে জনগণের মত প্রকাশের স্বাধীনতা থাকবে, প্রত্যেকে তার কাজ আরামে করতে পারবে, কাউকে হয়রানি করা হবে না, কাউকে অযথা গুম করা হবে না। তো এই জন্য রাষ্ট্র সংস্কার প্রস্তাবগুলো নিয়ে যেটা করা হয়েছে সেটা হলো জুলাই সনদ। আর জুলাই সনদের মধ্যে কি কি আছে, এটা মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য একটু বেশি হয়ে যায়, যে এটা বিসিএস এর জন্য ঠিক আছে, তারা আরেকটু বড়, আরেকটু ম্যাচিউর। আপনাদের প্রেক্ষাপট থেকে জুলাই সনদের বিষয়বস্তুগুলোর মধ্যে কি আছে, কোনটা কিভাবে সংস্কার করতে হবে, এটা করতে লাগে আপনাকে সংবিধান জানতে হবে। সংবিধানে 153টা অনুচ্ছেদে অনেকগুলো দফা উপদফা আছে, এগুলোর ভিতরে আমার মনে হয় খুব বেশি যাওয়ার দরকার নেই, আপনারা চাইলে একবার রিডিং দিতে পারেন। কিন্তু এই বেসিক কনসেপ্টটা জানলেই আমার হয়ে যাবে যে যে সংস্কার প্রস্তাবগুলো আসলে জুলাই সনদ, আর যেটা সুরক্ষা দেওয়া হয়েছে সেটা হলো জুলাই ঘোষণা। ঠিক আছে, এরপরে আমরা একটু নির্বাচনের মধ্যে চলে যাব। এটা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ছিল, 13তম সংসদ নির্বাচন। 13তম সংসদ নির্বাচনে ভোটার ছিল প্রায় 13 কোটি, 12,76,00,000। মনে না রাখলেও সমস্যা নেই, একবার পড়ে রাখতে পারেন। 13তম নির্বাচন, ভোটার সংখ্যা প্রায় 13 কোটি, 13 কোটি চেয়ে একটু কম, 12,76,00,000। এখানে ব্যালট ছিল দুইটা, একটা হলো সাদা ব্যালট,
আর এটা হলো গোলাপি ব্যালট। দুইটা ব্যালট কেন? কারণ হচ্ছে ভোট হয়েছে দুইটা, একটা হলো সাদা ব্যালট যেটা, সেটা হলো এমপি নির্বাচনের জন্য, আর গোলাপি ব্যালট যেটা সেটা হলো গণভোটের জন্য। তাহলে এবার কিন্তু একসাথে দুইটা ব্যালট দেওয়া যায়, সাদা ব্যালট আর একটা হচ্ছে গোলাপি ব্যালট। দুইটা ব্যালটে দুইটা ভোট দিবেন, একটা ভোট কিসের জন্য? এমপির জন্য, আরেকটা ভোট কেন? গণভোটের জন্য। গণভোট মানে এই যে সংস্কার প্রস্তাবগুলো আপনি সমর্থন করেন কি করেন না, সমর্থন করলে হ্যাঁ, না করলে না, এই জন্য ওখানে একটা গণভোট দেওয়া হয়েছে। তাহলে গণভোট হলো হ্যাঁ এবং না। এখন আপনাকে যদি বলে গণভোট বাংলাদেশের ইতিহাসে মোট কয়বার হয়েছিল, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। সব জায়গার জন্য, বিসিএস এর জন্য, মেডিকেল, ভার্সিটি, সব জায়গার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে গণভোট বাংলাদেশের ইতিহাসে কতবার হয়েছিল? এখন পর্যন্ত টোটাল 4বার হয়েছিল। প্রথমবার হয়েছিল 1977 সালে জিয়াউর রহমানের সময়। 1977 সালে জিয়াউর রহমানের সময় হয়েছিল প্রথমবার। দ্বিতীয়বার হয়েছিল এরশাদের সময় 1985 সালে। তৃতীয়বার হয়েছে খালেদা জিয়ার সময় 1991 সালে। আর সর্বশেষ যেটা হলো 2026 সালে। তাহলে এই যে গণভোট টোটাল হয়েছিল কয়বার? 4বার। প্রথম কবে হয়েছিল? 1977 সালে, দ্বিতীয়বার হয়েছিল 1985 সালে, তৃতীয়বার 1991 সালে এবং চতুর্থবার হলো 2026 সালে। তাহলে এই মিলে সব মোট 4বার গণভোট হয়েছে। ঠিক আছে, তাহলে বাংলাদেশের ইতিহাসে মোট গণভোট হয়েছে কয়বার? 4বার। প্রথম হলো 1977 সালে, আর সর্বশেষ এবার যেটাতে আপনারা ভোট দিলেন, গোলাপি ব্যালটে যেটাতে ভোট দিচ্ছেন সেটা হলো গণভোট, আর সাদা ব্যালটে যেটা দিচ্ছেন সেটা হলো এমপির জন্য। তাহলে গণভোট হয়েছে টোটাল 4বার। প্রথম হয়েছে 1977 সালে, আর লাস্ট হয়েছে এবার যেটা 2026 সালে। তো এভাবে করে নির্বাচন হলো। নির্বাচনে বিএনপি 2/3 মেজরিটি পেয়েছে, 300 আসনের মধ্যে 2/3 মেজরিটি পেয়েছে। 2/3 মেজরিটি পাওয়ার ফলে বিএনপি থেকে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে, বিএনপি মন্ত্রিসভা গঠন করছে এবং মন্ত্রিসভা গঠন করে দেশ এখন সেভাবে চলতেছে। 2/3 মেজরিটির আসলে কারিশমাটা কি, বা 2/3 মেজরিটি বলতে কি বোঝায়, এটা আপনারা অনেক সময় দেখবেন। এই জায়গায় একটু আপনারা জেনে রাখবেন যে কোনো আইন তৈরি করতে হলে, সংসদে তো আইন তৈরি করে, তাই না? আইন তৈরি করা কার কাজ? জাতীয় সংসদের। কারণ জাতীয় সংসদ হলো আইন বিভাগ। সরকারি 3টা বিভাগ আছে আমি বলছি, আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। তো আইন তৈরি করা কার কাজ? জাতীয় সংসদে। তাহলে জাতীয় সংসদ আইন তৈরি করবে। এখন জাতীয় সংসদ যদি যে কোনো বিষয়ে আইন তৈরি করতে চায় তাহলে তার 50% প্লাস 1 ভোটের দরকার হয়। তাহলে 50% প্লাস 1 ভোটের দরকার হবে। ঠিক আছে, যদি আইন তৈরি করতে চায় তাহলে 50% প্লাস 1 ভোট লাগবে। তার মানে দেখেন 50% প্লাস 1 হইলে আপনি যে কোনো আইন তৈরি করতে পারবেন। কিন্তু আপনি যদি সংবিধান সংশোধন করতে চান, তাহলে কিন্তু 2/3 মেজরিটি লাগবে। তার মানে 300টার মধ্যে 151টা ভোট হলে হবে না, 200টা ভোট লাগবে। এজন্য 200টা ভোট পাওয়া গুরুত্বপূর্ণ। তার মানে ধরুন 151টা আসন পেলেও বিএনপি সরকার গঠন করত, বিএনপি যে কোনো আইন পাশ করতে পারত, কিন্তু সংবিধানে হাত দিতে পারত না। সংবিধান সংশোধন করতে হলে কিন্তু 2/3 মেজরিটি লাগবে। এজন্যই অনেক সময় 2/3 মেজরিটি নিয়ে অনেক বেশি আলোচনা হয় যে আমরা পাবো না, নাকি 2/3 মেজরিটি কম থাকবে, বেশি থাকবে, কারণ সংবিধানের বিষয়টা আছে। সংবিধান সংশোধন করতে হলে আপনার 2/3 মেজরিটি লাগবে, 200টা ভোট লাগবে, তাছাড়া আপনি সংবিধান কোনোভাবেই সংশোধন করতে পারবেন না। এবার যেহেতু আমরা সরকারের মধ্যে চলে আসলাম, তাহলে খালেদা জিয়া সম্পর্কে একটু পড়তে হবে। যেহেতু রাজনৈতিক প্রেক্ষাপটে বর্তমানে খালেদা জিয়া সম্পর্কে একটু পড়া দরকার। তারপরে আমার মনে হয় না যে একদম খালেদা জিয়া থেকে স্পেসিফিক খুব বেশি প্রশ্ন আসবে। আপনি একটু সুপারফিশিয়ালি যেগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ সেগুলো দেখে যেতে পারেন। খালেদা জিয়ার জন্ম হচ্ছে 1946 সালের 15ই আগস্ট। 1946 সালের 15ই আগস্ট। 1946 সালের 15ই আগস্ট খালেদা জিয়ার জন্ম। 15ই আগস্টের বিশেষত্ব আছে। 15ই আগস্টে অনেক ঘটনা ঘটছে। এখনকার রাজনৈতিক প্রেক্ষাপটে আপনাকে যেটা জানতে হবে, 15ই আগস্টে খালেদা জিয়ার জন্ম। 15ই আগস্টে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে মানে 15ই আগস্ট জাপান আত্মসমর্পণের ঘোষণা দেয়। এই তারিখটা গুরুত্বপূর্ণ। 15ই আগস্টে জাপান আত্মসমর্পণের ঘোষণা দেয় যে আমরা আত্মসমর্পণ করবো, আর যুদ্ধ করব না। কেন ঘোষণা দিয়েছিল আপনারা জানেন? 6 আগস্ট এবং 9 আগস্ট, এই দুইটা সাল খুবই গুরুত্বপূর্ণ মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য, এবং প্রিভিয়াস ইয়ারেও কিন্তু আসছিল। 1945 সালে 6 আগস্ট এবং 9 আগস্ট জাপানের 2টা শহরে পারমাণবিক বোমা ফেলা হয়। 1945 সালে 6 আগস্ট হিরোশিমাতে
9 আগস্ট নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলা করা হয়। 1945-এর 6 আগস্ট, 9 আগস্ট হিরোশিমা নাগাসাকি দুইটা জায়গায় পারমাণবিক বোমা ফেলা হয়, এবং পারমাণবিক বোমার যে বিপুল ধ্বংসযজ্ঞ সেটা দেখে বিশ্ব যেমন হতবাক হয়, জাপানিও চিন্তা করে যে আর কোনো উপায় নাই, আমাকে আত্মসমর্পণ করতে হবে। 15 আগস্ট তখন জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধে আত্মসমর্পণের ঘোষণা দেয়। সেই অর্থে 15 আগস্টে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কার্যত শেষ হয়ে যায়। সেই প্রেক্ষিতে দেখেন ওই তারিখেই খালেদা জিয়ার জন্ম হয়েছে, এজন্য পরিবারের লোকজন তাকে শান্তি বলে ডাকতো, যে শান্তি মানে হলো যুদ্ধ শেষ হয়েছে, এজন্য তার একটা ডাক নাম হলো শান্তি, তার আরেকটা ডাক নাম হলো পুতুল। এগুলো আপনারা একটু দেখে রাখতে পারেন, আমার মনে হয় না খুব বেশি গুরুত্বপূর্ণ। 6 আগস্ট 9 আগস্ট এটা একটু মনে রাখবেন, ঠিক আছে? এখন রাজনীতিতে খালেদা জিয়ার অবদানগুলো কি? 1991 সালে তিনি যখন প্রধানমন্ত্রী হলেন, তিনি তখন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। 1991 সালে তিনি প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন। 1991 সালে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব লাভ করলেন 1991 সালে। তাহলে এটা একটা বড় অর্জন যে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। এবং মুসলিম বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন বেনজির ভুট্টো। মুসলিম বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন বেনজির ভুট্টো। পাকিস্তানের প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন বেনজির ভুট্টো। আর আমরা যদি পুরো মুসলিম বিশ্বের মধ্যে চিন্তা করি, তাহলে পুরো মুসলিম বিশ্বের মধ্যে দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হলেন খালেদা জিয়া। তাহলে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, আর মুসলিম বিশ্ব চিন্তা করলে তিনি দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী, কারণ মুসলিম বিশ্বের মধ্যে প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন বেনজির ভুট্টো, ঠিক আছে? এখন যদি আমরা পুরো পৃথিবীর মধ্যে চিন্তা করি, তাহলে পুরো পৃথিবীর মধ্যে প্রথম নারী প্রধানমন্ত্রী হলো শ্রীলঙ্কার শ্রীমাভ বন্দরনায়েক। শ্রীমাভ বন্দরনায়েক, তিনি ছিলেন পুরো বিশ্বের মধ্যে প্রথম নারী প্রধানমন্ত্রী, শ্রীমাভ বন্দরনায়েক, ঠিক আছে? তাহলে পুরো পৃথিবীর মধ্যে প্রথম নারী প্রধানমন্ত্রী হলো বন্দরনায়েক, মুসলিম বিশ্বের মধ্যে প্রথম হলেন বেনজির ভুট্টো, আর বাংলাদেশের প্রথম খালেদা জিয়া, আবার মুসলিম বিশ্বের মধ্যে দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হলেন খালেদা জিয়া। 1991 সালে তিনি আরো একটা গুরুত্বপূর্ণ কাজ করছে, 12তম সংশোধনী, সংবিধানের 12তম সংশোধনী করছে। এই 12তম সংশোধনী নিয়ে এত আলোচনা কেন? কারণ এই 12তম সংশোধনীর মাধ্যমেই আমাদের যে সরকার ব্যবস্থা, আগে কিন্তু আমাদের প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট ছিল। আগে আমাদের দেশের সকল ক্ষমতা প্রয়োগ করত প্রেসিডেন্ট। 1991 সালের আগের কথা বলতেছি। সেই প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট বা সংসদীয় পদ্ধতির সরকার চলে আসে, যেখানে প্রধানমন্ত্রী মূলত সকল ক্ষমতার অধিকারী হয়। তাহলে তার সময় 1991 সালে 12তম সংশোধনী পাস হয়। এই 12তম সংশোধনীর মাধ্যমেই কিন্তু প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট, প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট মানে প্রেসিডেন্ট সকল ক্ষমতার মালিক। যেমন ধরেন ইউএসএ প্রেসিডেন্টের নাম শুনেন আপনি, ইউএসএ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবকিছু করতেছে, সেখানে প্রেসিডেন্টই সবকিছু, বাংলাদেশে প্রাইম মিনিস্টার সবকিছু। তাহলে এই যে প্রেসিডেন্সিয়াল ফর্ম গভর্নমেন্ট থেকে আমরা যে একটা অন্য পদ্ধতির সরকারে আসলাম, পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে আসলাম, এটা 12তম সংশোধনীর মাধ্যমে হয়েছে। তার আরো একটা বড় অবদান হচ্ছে 1996 সালে 13তম সংশোধনী হয়। এই 13তম সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন হয়েছিল। তাহলে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাংলাদেশে বেশ সফল ছিল। 1996 সালে 13তম সংশোধনী হলো, এটার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আসলো। তাহলে এই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আসলো, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মাধ্যমে যে নির্বাচন বাংলাদেশে মোটামুটি গ্রহণযোগ্য ছিল। তাহলে সেই হিসেবে এই যে 13তম সংশোধনীর মাধ্যমে তার সময়টাতেই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আসলো, সেটাকে আমরা তার একটা অবদান হিসেবে আপনি চিন্তা করতে পারেন। অথবা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পরীক্ষায় আসার জন্য গুরুত্বপূর্ণ, পরীক্ষার জন্য আপনাকে এখন এটাই পড়তে হবে, ঠিক আছে? 1996 সালে তিনি 13তম সংশোধনী দিয়েছেন। সবশেষ তিনি মারা গেছেন 2025 সালের 30 ডিসেম্বর, যেটা আমার জন্মদিন। আমার জন্মদিনে খালেদা জিয়া মারা গেছে। তাহলে 25 সালের 30 ডিসেম্বর তার মৃত্যু দিবস, এবং তার মৃত্যুতে তিনি অনেক সম্মান পাইছে, জানাজা হয়েছে, অনেক লোকজন হয়েছে। তাহলে 25 সালের 30 ডিসেম্বরে তার মৃত্যু হয়। তাকে নিয়ে বই আছে, অনেকগুলো বই আছে। এর মধ্যে আমি 2টা বইয়ের নাম বলি। একটা নাম হচ্ছে খালেদা জিয়া জীবন ও সংগ্রাম। খালেদা জিয়া জীবন ও সংগ্রাম বইটা লিখছে মাহফুজুল্লাহ।
তাহলে মাহফুজুল্লাহ একটা বই লিখছে খালেদা জিয়া জীবন ও সংগ্রাম, আপনাদের স্লাইডে লেখাই আছে, আপনারা একটু শুনেন যাতে মনে থাকে। মাহফুজুল্লাহ লিখছে জীবন ও সংগ্রাম, আর একটা আছে তৃতীয় বিশ্বের কণ্ঠস্বর, এই বইটা লিখছে ডক্টর এমাজউদ্দিন আহমেদ এবং আব্দুল হাই শিকদার। তাহলে দুইটা বই, একটা হচ্ছে খালেদা জিয়া জীবন ও সংগ্রাম, এটা মাহফুজুল্লাহ লেখা, আর একজন ডক্টর এমাজউদ্দিন আহমেদ এবং আব্দুল্লাহ শিকদার মিলে লিখছে তৃতীয় বিশ্বের কণ্ঠস্বর। তার কিছু উপাধি আছে, যেমন মাদার অফ ডেমোক্রেসি, ফাইটার ফর ডেমোক্রেসি। তাহলে মাদার অফ ডেমোক্রেসি, ফাইটার ফর ডেমোক্রেসি, এরকম কিছু উপাধি আছে, এটা আপনাদের স্লাইডে আছে, একটু দেখে নেবেন। এরপরে আমরা চলে আসি শহীদ শরীফ ওসমান হাদি। শহীদ শরীফ ওসমান হাদি জুলাই আন্দোলনের একজন অন্যতম অগ্রনায়ক, সে প্রথম সারিতেই ধরুন ছিল। তার প্রতিষ্ঠিত যে জায়গাগুলো সেগুলোর মধ্যে আছে ইনকিলাব মঞ্চ। আপনাদের একটু আগে আমি বলছিলাম যে ইন্তিফাদা মানে হচ্ছে গণ অভ্যুত্থান বা জাগরণ, ইন্তিফাদা মানে গণ অভ্যুত্থান বা জাগরণ। একই রকম ভাবে ইনকিলাব একটা আরবি শব্দ, এটার মানে হচ্ছে বিপ্লব। ইনকিলাব মানে হচ্ছে বিপ্লব, তাহলে ইন্তিফাদা মানে হচ্ছে গণ অভ্যুত্থান, আর ইনকিলাব মানে বিপ্লব। তাহলে এই ওসমান হাদি ইনকিলাব মঞ্চ প্রতিষ্ঠা করছিল। ইনকিলাব মঞ্চের মাধ্যমে তিনি তার যে কার্যক্রম সেটা পরিচালনা করতেন। ইনকিলাব মঞ্চেরই শাখা হিসেবে ইনকিলাব কালচারাল সেন্টার প্রতিষ্ঠা করছিলেন। ইনকিলাব মঞ্চ সেটারই একটা উইং, একটা শাখা হিসেবে ইনকিলাব কালচারাল সেন্টার, সেখানে তিনি তার মতাদর্শের বই, তার যে চিন্তা ভাবনা সেগুলোকে স্প্রেড করার চেষ্টা করতেন। তাহলে ইনকিলাব মঞ্চ, ইনকিলাব কালচারাল সেন্টার। এবং তার একটা বিখ্যাত উক্তি ছিল, জান দিব জুলাই দেব না। দেখেন আপনারা বিভিন্ন জায়গায় পোস্টার এখন এটা দেখবেন, জান দিব জুলাই দেব না, এগুলো লেখা থাকে। তিনি 2025 সালের 12ই ডিসেম্বর বিজয়নগরে গুলিবিদ্ধ হন, বিজয়নগরে গুলিবিদ্ধ হলেন। এরপরে 18ই ডিসেম্বর তিনি সিঙ্গাপুর জেনারেল হসপিটালে তিনি ওখানে মারা গেলেন। তাহলে 12ই ডিসেম্বর গুলিবিদ্ধ হলেন, তারপরে 18ই ডিসেম্বর সিঙ্গাপুরে মারা গেলেন, তারপরে তাকে দেশে নিয়ে আসা হয়েছে, এবং দেশে নিয়ে আসার পরে কাজী নজরুল ইসলামের সমাধিসৌধ যেখানে আছে তার পাশে তাকে কবর দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে কাজী নজরুল ইসলামের সমাধি যেখানে, তার পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ যেটা, ওটার পাশে কাজী নজরুলের সমাধি, তার পাশেই ওখানে হাদিকে কবর দেওয়া হয়েছে। এখন কাজী নজরুল ইসলামের যেখানে কবর, সেখানে কিন্তু আরো কিছু বিখ্যাত মানুষের কবর আছে, যেমন শিল্পাচার্য জয়নুল আবেদিনের কবর আছে সেখানে। তাহলে কাজী নজরুল ইসলাম, শিল্পাচার্য জয়নুল আবেদিন, সেখানে কিন্তু পটুয়া কামরুল হাসান আরেকজন চিত্রশিল্পী, তার কবর আছে। ওসমান হাদির কবর আছে, আরো দুইজন আছে, মোজাফফর আহমেদ চৌধুরী কবর আছে, এবং আব্দুল মতিন চৌধুরী কবর আছে। টোটাল 6 জনের কবর আছে ওই কেন্দ্রীয় মসজিদের পাশে, কাজী নজরুলের যেখানে কবর সেখানে। ঠিক আছে, তাহলে অন্তত আপনারা মনে রাখবেন কাজী নজরুল, হাদি তো মনে থাকবেই, সাথে শিল্পাচার্য জয়নুল আবেদিন, আর হলো পটুয়া কামরুল হাসান, এই 6 জনের কবর এখানে আছে। এরপরে ওসমান হাদির কিছু কবিতার বই আছে, খুব বেশি পরিচিত তা না, তারপরেও আপনারা স্লাইডে আছে একটা কাব্যগ্রন্থের নাম, ওটা একটু দেখে নিতে পারেন। লাভায় লাল শাক পুবের আকাশ, লাভায় লাল শাক পুবের আকাশ, এটা ওসমান হাদির একটা কাব্যগ্রন্থ, লাভায় লাল শাক পুবের আকাশ। এরপরে এই সময়ের গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে এয়ার ভাইস মার্শাল একে খন্দকার মারা গেছে কিছুদিন আগে। একে খন্দকার, একে খন্দকার ছিলেন আমাদের মুক্তিযুদ্ধ যখন চলে 1971 সালে, তিনি আমাদের মুক্তিযুদ্ধ বিমান বাহিনীর প্রধান ছিলেন। এবং আমাদের বিমান বাহিনীর নাম কি ছিল আপনারা একটু কমেন্ট বক্সে জানান তো। প্রথম আমরা যখন বিমান বাহিনী তৈরি করলাম, সেই বিমান বাহিনীর নামটা কি ছিল, এটা আমি একটু কমেন্টে দেখবো, যে বিমান বাহিনীর প্রধান কে ছিলেন। বিমান বাহিনীর প্রধান ছিলেন একে খন্দকার, কিন্তু বিমান বাহিনীর নামটা কি ছিল? তাহলে তিনি ওই বিমান বাহিনী প্রতিষ্ঠা করলেন এবং তিনি বিমান বাহিনীর প্রধান। তিনি বিমান বাহিনীর শুধু প্রধানই ছিলেন না, তিনি ছিলেন ডেপুটি চিফ অফ স্টাফ, ডেপুটি চিফ অফ স্টাফ। তাহলে তার দুইটা পদ ছিল, একটা হলো বিমান বাহিনীর প্রধান, আর একটা হলো ডেপুটি চিফ অফ স্টাফ। তার আরো একটা বড় অবদান আছে, 1971 সালে 16ই ডিসেম্বর যেদিন আত্মসমর্পণ অনুষ্ঠান হয় সোহরাওয়ার্দী উদ্যানে। তাহলে বাংলাদেশে যে সোহরাওয়ার্দী উদ্যান আছে, সেই সোহরাওয়ার্দী উদ্যানে 16ই ডিসেম্বরে যে আত্মসমর্পণ অনুষ্ঠান হলো, সেখানে কে কে সাইন করছে? পাকিস্তানের পক্ষে সাইন করছে নিয়াজি, আমাদের বাংলাদেশ ভারতের সম্মিলিত কমান্ডের পক্ষে সাইন করছে জগজিৎ সিং অরোরা। তাহলে বাংলাদেশের প্রতিনিধি কই? নিয়াজি স্বাক্ষর করছে, অরোরা স্বাক্ষর করছে। সেখানে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন একে খন্দকার। এটাও তার একটা জীবনের বড় অর্জন, যে আমাদের যে রাষ্ট্রের যে সময়টাতে বিজয় অর্জন হয়,
তারা আত্মসমর্পণ করে ওই সময়টাতে বাংলাদেশে প্রতিনিধিত্ব করছিলেন একে খন্দকার, যিনি আমাদের প্রথম বিমান বাহিনীর প্রধান, ডেপুটি চিফ অফ স্টাফ। বিমান বাহিনীর নাম কেউ বলতে পারছেন কিনা? কেউ বলতে পারে নাই। বিমান বাহিনীর নাম ছিল কিলো ফ্লাইট। সমস্যা নেই, আপনারা এখন মুখস্থ করে ফেলবেন এবং এটা আপনারা মনে রাখবেন, ঠিক আছে? তাহলে কিলো ফ্লাইট, সেখান থেকে বিমান বাহিনীর প্রধান হলেন, তিনি প্রথম প্রতিষ্ঠা করলেন, কিলো ফ্লাইটের প্রধান হলেন, ডেপুটি চিফ অফ স্টাফ, এবং তার একটা বড় অবদান হচ্ছে তিনি ওই যে আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন। এখন আমি আপনাদের একটু স্লাইডগুলো দেখায় যাই, আপনাদের কোথায় কি পড়তে হবে। এখান থেকে আমি যতটুকু পড়াইছি সেটুকু পড়লেই হবে। এখন কোথায় জন্মগ্রহণ করছে, বাবার নাম কি, মায়ের নাম কি, এগুলো খুব বেশি পরীক্ষায় আসে না, আপনি চাইলে একবার রিডিং দিতে পারেন। এরপরে তার এই যে ক্ষমতার কখন কোথায় আসে, এর মধ্যে প্রথমে মনে রাখবেন হচ্ছে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, এবং নারী প্রধানমন্ত্রী আর কে কে ছিল তাদের যে হিসাবটা সেটা একটু মাথায় রাখবেন, যে বেনজির ভুট্টো, তারপরে শ্রীমাভ বন্দর নায়েক, এবং আমাদের যে খালেদা জিয়া, তাদের এই বিষয়গুলো মাথায় রাখবেন। এখানে 12তম সংশোধনীর কথা মাথায় রাখবেন, 13তম সংশোধনীর কথা মাথায় রাখবেন, আর খুব বেশি কিছু লাগবে না এখান থেকে। একবার চাইলে রিডিং দিতেই পারেন যাদের জানার আগ্রহ আছে। এইখানে একটু কারেকশন করে নেবেন, এটা দ্বাদশ সংশোধনী হবে। 91 সালে দ্বাদশ সংশোধনীর মাধ্যমে, সংবিধানের সংশোধনীর মাধ্যমে সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা প্রবর্তন করে। এটা দ্বাদশ সংশোধনী 1991। আর 96 সালে 13তম সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়। এরপরে তার যে বই আছে খালেদা জিয়ার তৃতীয় বিশ্বের কণ্ঠস্বর, এটা আমি বলে দিয়েছি। তারপরে তাকে কি কি বলা হয়, মাদার অফ ডেমোক্রেসি, ফাইটার ফর ডেমোক্রেসি। তারপরে এখান থেকে এইটা একটা গুরুত্বপূর্ণ অবদান, একটা হলো যে তিনি 1993 সালে অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা এবং শিক্ষার বিনিময়ে খাদ্য, এই দুইটা কার্যক্রম তিনি চালু করছেন 1993 সালে। এই দুইটা ইম্পর্টেন্ট, অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আর শিক্ষার বিনিময়ে যে খাদ্য, দুইটা কার্যক্রমই তিনি 1993 সালে চালু করছেন। এটা একটু মনে রাখবেন, অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা প্রবর্তন করছে। আর সাথে যদি একটু মনে রাখতে পারেন, সংবিধানের 17 নম্বর অনুচ্ছেদে, সংবিধানের 17 নম্বর অনুচ্ছেদে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার কথা বলা আছে। সংবিধানের 17 নম্বর অনুচ্ছেদে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার কথা বলা আছে। সংবিধানের ওই 17 নম্বর অনুচ্ছেদটাকেই ইমপ্লিমেন্ট করে তিনি অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা এবং শিক্ষা কার্যক্রমের জন্য খাদ্য কর্মসূচি বাস্তবায়ন করছেন। এরপরে কোন বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী, নারী প্রেসিডেন্ট, এটা অবশ্যই পড়বেন। ওসমান হাদি সম্পর্কে যেটুকু আমি বলছি সেটুকু পড়লেই হবে, বাকিটা রিডিং দিবেন। এই যে তার কাব্যগ্রন্থ লাভায় লাল শাক পূবের আকাশ, এটা একটু দেখে নেবেন। কাজী নজরুল ইসলামের সমাধিসৌধে যারা আছে বলে দিয়েছি। একে খন্দকার, তারপরে নির্বাচনের টাইম ফ্রেম, আসন্ন নির্বাচন। আমি যেটুকু পড়েছি সেটুকু ভালোভাবে পড়ে বাকিগুলো একবার করে রিডিং দিলে আপনাদের পড়া হয়ে যাবে। গণভোট 4 বার, ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ভেনিজুয়েলার প্রেসিডেন্ট, আমরা আগে রাজা রাজরার কাহিনীতে এরকম শুনতাম যে রাজপুত্রকে তুলে নিয়ে আসছে, রানীকে তুলে নিয়ে আসছে, যেমন প্যারিসের যুবরাজ, আপনারা হেলেনের কথা শুনছেন, হেলেনের জন্য ট্রয় নগরী ধ্বংস হয়ে গেছিল। তো এবার কি করছে ট্রাম্প, ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে তার ওয়াইফ সহ তুলে নিয়ে চলে আসছে। তাহলে মাদুরোকে তার ওয়াইফ সহ তুলে নিয়ে আসার কারণটা কি? কারণ হচ্ছে ভেনিজুয়েলাতে প্রচুর তেল আছে, এই তেলের দখল নেওয়ার জন্য সে প্রেসিডেন্টকে তুলে নিয়ে আসছে, তুলে নিয়ে এসে তাদের উপর চাপ প্রয়োগ করছে যাতে তেলগুলো সহজ শর্তে কম দামে দিয়ে দেয়। তাহলে এখান থেকে আপনি মনে রাখবেন, মাদুরোকে তুলে নিয়ে আসছে তার ওয়াইফ সহ। এই অপারেশনটার নাম হচ্ছে অপারেশন অ্যাবসলিউট রিজলভ। অপারেশন অ্যাবসলিউট রিজলভের মাধ্যমে মাদুরোকে তুলে নিয়ে আসছে, এটুকু জানলেই হবে। এরপরে কিভাবে অ্যাটাক করা হয়েছে এত কিছু লাগবে না। সুদানে 6 জন মারা গেছে, এটা মনে রাখলেই হবে। সাম্প্রতিক প্রশ্ন জেনারেশন জেড। আবু সাইদ কোন বিভাগের ছাত্র ছিল? ইংরেজি বিভাগের ছাত্র। এগুলো আপনাদেরকে স্লাইড সম্ভবত দিয়ে দেওয়া হবে, তাহলে সেখান থেকে আপনারা একটু রিভিশন দিবেন। হ্যাঁ, এই প্রশ্নগুলো আপনারা একটু দেখে নেবেন, আশা করি পারবেন। হ্যাঁ, কোটা নিয়ে বলছি। এরপরে কোটা সময়ের বিষয়গুলো, হ্যাঁ, কোটা আন্দোলনে যে টাইম ফ্রেম, কবে বাংলা ব্লকেড, কবে কি হলো,
এখান থেকে মনে রাখবেন 3 আগস্ট হচ্ছে এক দফা, 4 আগস্টে লং মার্চের ঘোষণা। এই যে এটা গুরুত্বপূর্ণ, 3 আগস্টে এক দফার ঘোষণা দেওয়া হয়, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। 4 আগস্টে লং মার্চ টু ঢাকার ঘোষণা দেওয়া হয়, আর লং মার্চটা হয় 5 আগস্ট। আবু সাইদ সর্বপ্রথম। তারপরে জুলাই ঘোষণাপত্র, জুলাই ডিক্লারেশনের কথা আমি বলছি। এই যে সংবিধানের 106 নাম্বার অনুচ্ছেদ আমি যেটা বলছিলাম, দেখেন এখানে সুন্দর করে লেখাই আছে, আপনাদের পড়তে সুবিধা হবে। হ্যাঁ, মোটামুটি সব গুরুত্বপূর্ণ বিষয় শেষ। আপনাদের সবার জন্য শুভকামনা রইলো। অনেকক্ষণ কষ্ট দিলাম, বকবক করলাম, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।